সাহিত্যিক নিমাই ভট্টাচার্য রচিত বিপ্লবী বিবেকানন্দ, দ্বিতীয় খণ্ড, পর্ব ৩। যুগ যুগ ধরে অসংখ্য সাধু সন্ন্যাসী তীর্থে তীর্থে ঘুরেছেন। শতাব্দীর পর শতাব্দী শাসকরা জয় করেছেন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের কত রাজ্য আর জনপদ। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে দেশনেতা আর সমাজ সংস্কারকরা ছুটছেন নানা শহরে নগরে, কিন্তু তাদের কেউই ভারতবর্ষের আপামর জনসাধারণের সুখ দুঃখের খবর নেবার প্রয়োজন বা তাগিদ বোধ করেননি। উজ্জ্বল ব্যতিক্রম বিবেকানন্দ। পরিব্রাজক বিবেকানন্দ পুণ্য সঞ্চয়ের লোভে বা নিজের মুক্তির স্বপ্নে বিভোর হয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী বা কচ্ছ থেকে কামরূপ ঘুরে বেড়াননি। তা কী করে সম্ভব? বিবেকানন্দ যে রামকৃষ্ণের চেলা। যে গুরু বলেন খালি পেটে ধর্ম হয় না, তাঁর চেলা কি তীর্থে গিয়েও শান্তিতে থাকতে পারেন? তাছাড়া তিনি যে হুকুম করেছেন শিবজ্ঞানে জীবসেবা করতে, কিন্তু মানুষের সেবা করতে হলে তো তাদের চিনতে হবে, জানতে হবে। কি জানতে হবে? জানতে হবে তাদের সুখ দুঃখ, ভালো মন্দ, বৈশিষ্ট্য, বৈচিত্র্য, দুর্বলতা, সবলতা। ওরে বাপু, রোগীকে ভালোভাবে না দেখলে, না জানলে কি তার ঠিক চিকিৎসা করা যায়? না, না, অসম্ভব। তাহলে দেশের মানুষকে খুব ভালোভাবে না জানলে, তাদের প্রকৃত অবস্থা স্বচক্ষে না দেখে, না অনুভব করে কি তাদের কল্যাণ করা যায়? বিবেকানন্দ বছরের পর বছর ভারতবর্ষের শত সহস্র শহর নগর গ্রামগঞ্জ ঘুরে ঘুরে সাধারণ মানুষের অবর্ণনীয় দুর্দশা দেখে চোখের জল ফেলতে বাধ্য হয়েছেন। তাই তো তিনি এই অসহনীয় ব্যবস্থার আমূল সংস্কারের নেশায় পাগল হয়ে যান। বৈষম্য, অন্যায়, ভেদাভেদ, জ্ঞান, আত্মকেন্দ্রিকতা আর একদল লোকের বিশেষ অধিকার উপভোগ করা দেখে বিবেকানন্দ এসবের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে বাধ্য হন। সাম্প্রদায়িকভাবে এই অবস্থার আমূল পরিবর্তন করতে হলে কি চাই? এই দুঃসহ অবস্থার প্রতিকার কি? চাই শিক্ষা। বিবেকানন্দ বিশ্বাস করতেন দেশের আপামর সাধারণকে শিক্ষিত না করলে তাদের কল্যাণ হবে না। শিক্ষা কাকে বলে? শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ। ধর্ম হচ্ছে মানুষের ভিতর যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ। শিক্ষা কি? 23শে ডিসেম্বর 1900 দেওঘর বৈদ্যনাথ ধাম থেকে শ্রীমতী মৃণালিনী বসুকে এক চিঠিতে বিবেকানন্দ লিখলেন, বিদ্যাশিক্ষা কাকে বলি? বই পড়া? না। নানাবিধ জ্ঞানার্জন? তাও না। যে শিক্ষা দ্বারা এই ইচ্ছাশক্তির বেগ ও স্ফূর্তি নিজের আয়ত্তাধীন ও সফলকাম হয়, তাহাই শিক্ষা। তবে বিবেকানন্দ চেয়েছেন শিক্ষা হবে জাতীয় বৈশিষ্ট্য অনুযায়ী। মেকলের প্রবর্তিত আধুনিক শিক্ষা ব্যবস্থাকে তিনি খালি পেটে থাকার চাইতে আধ পেট খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। 17 জুন 1900 সুদূর লস অ্যাঞ্জেলেস থেকে বিবেকানন্দ মিস মেরি হেলকে লিখলেন, শারীরিক ও মানসিকভাবে প্রত্যেক জাতির একটা নির্দিষ্ট আদর্শ আছে। প্রত্যেক জাতি অন্য জাতির ভাবধারা প্রতিনিয়ত নিজের ধাঁচের মধ্যে, অর্থাৎ তার জাতীয় স্বভাবের মধ্যে গ্রহণ করে তাকে কাজে লাগাতে চেষ্টা করছে। কোন জাতির নির্দিষ্ট আদর্শ ধ্বংস করার সময় এখনো হয়নি। শিক্ষা যে কোনো সূত্র থেকেই আসুক না কেন, যে কোনো দেশের শিক্ষাদর্শের সঙ্গে তার ভাব সামঞ্জস্য আছে। কেবল তাকে গ্রহণ করবার সময় জাতীয় ভাবাপন্ন করে নিতে হবে, অর্থাৎ সে শিক্ষা যেন জাতির নিজস্ব বৈশিষ্ট্যের অনুগামী হয়। অর্থাৎ মেকলে সাহেবের নির্দেশ মতো কিছু পাঠ্যপুস্তক পড়লেই হবে না, তাকে ভারতীয় বৈশিষ্ট্যের রসে ডুবিয়ে নিতে হবে। না, এখানেই বিবেকানন্দ থামেননি। তিনি বলেছেন, যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে
জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না, যাতে মানুষের চরিত্রবল, পরার্থ তৎপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা? মহীশূরের মহারাজাকে শিকাগো থেকে এক চিঠিতে 23শে জুন 1894 বিবেকানন্দ লিখলেন, আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য এই, কেবল তাহাদিগকে শিক্ষা দেওয়া এবং তাহাদের বিনষ্টপ্রায় ব্যক্তিত্ববোধ জাগাইয়া তোলা। আমাদের জনগণ ও রাজন্যগণের সম্মুখে এই এক বিস্তৃত কর্মক্ষেত্র পড়িয়া রহিয়াছে। পুরোহিত শক্তি ও পরাধীনতা তাহাদিগকে শত শত শতাব্দী ধরিয়া নিষ্পেষিত করিয়াছে। অবশেষে তাহারা ভুলিয়া গিয়াছে যে তাহারাও মানুষ। তাহাদিগকে ভালো ভালো ভাব দিতে হইবে, তাহাদের চক্ষু খুলিয়া দিতে হইবে, যাহাতে তাহারা জানিতে পারে জগতে কোথায় কি হইতেছে। তাহা হইলে তাহারা নিজেদের উদ্ধার নিজেরাই করিবে। প্রত্যেক জাতি, প্রত্যেক নরনারী নিজের উদ্ধার নিজেই সাধন করিয়া থাকে। সবসময় সব ব্যাপারেই বিবেকানন্দ চিন্তা করেছেন দীন দরিদ্র দেশবাসীর কথা। ওই একই চিঠিতে বিবেকানন্দ লিখেছেন, মনে করুন মহারাজ গ্রামে গ্রামে গরিবদের জন্য অবৈতনিক বিদ্যালয় স্থাপন করিলেন, তথাপি তাহাতে কোনো উপকার হইবে না, কারণ ভারতে দারিদ্র্য এত অধিক যে দরিদ্র বালকেরা বিদ্যালয়ে না গিয়া বরং মাঠে গিয়া পিতাকে কৃষিকার্যে সহায়তা করিবে অথবা অন্য কোনরূপ জীবিকা অর্জনের চেষ্টা করিবে। সুতরাং যেমন পর্বত মোহাম্মদের নিকট না যাওয়াতে মোহাম্মদই পর্বতের নিকট গিয়াছিলেন, সেইরূপ দরিদ্র বালক যদি শিক্ষালয়ে না আসিতে পারে, তবে তাহাদিগের নিকটে শিক্ষাকে পৌঁছাইয়া দিতে হইবে। 1895 সালে আমেরিকা থেকেই বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দকে লিখলেন, দেশে কি মানুষ আছে ও শ্মশানপুরী? যদি লোয়ার ক্লাসদের এডুকেশন দিতে পারো তাহলে উপায় হতে পারে। জ্ঞান বলের চেয়ে বড় আর কি আছে? বিদ্যা শেখাতে পারো? বড় মানুষেরা কোন কালে কোন দেশে কার কি উপকার করেছে? সকল দেশেই বড় বড় কাজ গরিবেরা করে। দেশে কি মানুষ আছে? ওদের বুদ্ধিশুদ্ধি 10 বছরের মেয়ে বিয়ে করে খরচ হয়ে গেছে। বিবেকানন্দ প্রতি মুহূর্তে গুরুভাইদের স্মরণ করিয়ে দিয়েছেন গরিবের উপকার আর শিক্ষা বিস্তার করতে। 1894 সালে স্বামী অখণ্ডানন্দকে লিখলেন, বসে বসে রাজভোগ খাওয়ায় আর হে প্রভু রামকৃষ্ণ বলায় কোনো ফল নাই, যদি কিছু গরিবদের উপকার করতে না পারো। মধ্যে মধ্যে অন্য গ্রাম যাও, উপদেশ করো, বিদ্যা শিক্ষা দাও। কর্ম, উপাসনা, জ্ঞান এই কর্ম করো, তবে চিত্তশুদ্ধি হইবে, নতুবা ভস্যে ঘৃত ঢালার ন্যায় নিষ্ফল হইবে। স্বামী অখণ্ডানন্দ তখন রাজস্থানের খেতড়িতে, তাই ওই একই চিঠিতে স্বামীজি তাকে সতর্ক করে দিতেও দ্বিধা করেন না। যদি মাংস খাইলে লোকে বিরক্ত হয়, তদ্দণ্ডেই ত্যাগ করিবে। পরোপকারার্থে ঘাস খাইয়া জীবন ধারণ করা ভালো। গেরুয়া কাপড় ভোগের জন্য নহে, মহাকার্যের নিশান। পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর ইহারাই তোমার দেবতা হোক, ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। ওই স্বামী অখণ্ডানন্দকেই 1897 সালের 24শে জুলাই আলমোড়া থেকে স্বামীজি লিখলেন, প্রচারের কার্যও যেন বন্ধ না হয় এবং প্রচার অপেক্ষাও বিদ্যাশিক্ষাই প্রধান কার্য। গ্রামের লোকদের লেকচার আদি দ্বারা ধর্ম, ইতিহাস ইত্যাদি শিক্ষা দিতে হইবে, বিশেষ ইতিহাস। সাধারণ মানুষের মধ্যে শিক্ষা বিস্তার করার জন্য বিবেকানন্দ প্রতি মুহূর্তে নিজের গুরুভাই, ভক্ত ও অনুগামীদের নিত্য উদ্বুদ্ধ করেছেন। 1894 সালের 24শে জানুয়ারি শিকাগো থেকে মাদ্রাজি ভক্তদের লেখা এক দীর্ঘ পত্রের শেষে স্বামীজি লিখেছেন, একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করিয়া সাধারণ লোকের উন্নতি বিধানের চেষ্টা করিতে হইবে এবং এই বিদ্যালয়ের শিক্ষিত প্রচারকগণের দ্বারা গরিবের বাড়িতে বাড়িতে যাইয়া তাহাদের নিকট
বিদ্যা ও ধর্মের বিস্তার, এই ভাবগুলি প্রচার করিতে থাকো। পরম প্রিয় ভক্ত আলাসিঙ্গাকে এক চিঠিতে আমেরিকা 1895 স্বামীজি মুক্তকণ্ঠে স্বীকার করলেন, আমার মূল মন্ত্র হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ। এক একটি ব্যক্তিকে শিক্ষা দিয়ে গড়ে তোলা ছাড়া আমার অন্য কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। আমি অতি অল্পই জানি, সেই অল্প স্বল্প যা জানি তার কিছু চেপে না রেখেই শিক্ষা দিয়ে যাই। যে বিষয়টা জানি না স্পষ্টই স্বীকার করি যে সেটা আমার জানা নেই। ওই চিঠিতেই স্বামীজি লিখেছেন, কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখেই অন্যের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আর থিওজফিস্ট, খ্রিস্টান, মুসলমান বা জগতের অপর যার কাছ থেকেই হোক লোকে কিছু সাহায্য পাচ্ছে জানলে আমার এত আনন্দ হয় তা কি বলবো। শিক্ষার ব্যাপারে এক সর্বতোমুখী বিপ্লব ঘটাতে চেয়েছিলেন স্বামী বিবেকানন্দ। যেখানে সেখানে দু চারখানা ঘরে কিছু ছাত্রছাত্রীকে বন্দি করে শিক্ষা দেওয়া তার পছন্দ ছিল না। তিনি চাইতেন শিক্ষার পরিবেশ এমন হবে যেখানে শিক্ষার্থীদের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। লেট নেচার বি দাই টিচার। প্রকৃতি থেকে বিচ্ছিন্ন পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার তিনি ঘোরতর বিরোধী ছিলেন। 10খানা পাঠ্যপুস্তক পাঠ করাকেও তিনি প্রকৃত শিক্ষা মনে করতেন না। দেহ, মন ও আত্মার সমন্বয়ের মাধ্যমেই শিক্ষা দিলে তা প্রকৃত শিক্ষা হয়। বিবেকানন্দ মনে করতেন, দেহ সুস্থ ও স্বাস্থ্যবান না হলে মন ও আত্মার বিকাশ হতে পারে না। ভগিনী নিবেদিতা তার দ্য মাস্টার অ্যাজ আই স হিম বইটিতে লিখেছেন, যে প্রাণশক্তিকে এতদিন দেহপীড়নে ব্যয় করা হয়েছে তাকে বর্তমানের পরিপ্রেক্ষিতে পেশির অনুশীলনেই নিয়োগ করা উচিত বলে স্বামীজির ছিল ধারণা। শিক্ষার ভিত্তি কী হবে? স্বামীজির মতে ধর্ম ও বিজ্ঞান হবে শিক্ষার মূল ভিত্তি এবং বিজ্ঞানের পরিপূরক হিসেবে চাই প্রযুক্তিবিদ্যা। তার স্থির বিশ্বাস ছিল, প্রযুক্তিবিদ্যা না জানলে, শিখলে ভারতবর্ষের সাধারণ মানুষ কখনোই আত্মনির্ভরশীল হবে না। শিক্ষার বাহন কি হবে? স্বামীজির মতে জনশিক্ষার জন্য অবশ্যই চাই মাতৃভাষা। তবে সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, পূর্ণাঙ্গ শিক্ষার জন্য ইংরেজি ভাষার চর্চা অবশ্য প্রয়োজনীয়। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রকৃত জ্ঞান অর্জনের জন্য ইংরেজি না জানলে সম্ভব নয়। আবার স্বামীজি বলেছেন, সংস্কৃত না জানলে ভারতের ঐক্য ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় ঘটবে না। ভারতবর্ষকে জানতে হলে সংস্কৃত জানতেই হবে। শুধু চলতি ভাষা শিখলে হবে না, তদানীন্তন চলতি ভাষায় বুদ্ধ, কবীর, রামানুজ ও শ্রীচৈতন্য তাঁদের বাণী প্রচার করেছিলেন বলেই পরবর্তীকালে তাদের প্রভাব বিস্ময়করভাবে স্তিমিত হয়। অর্থাৎ বিবেকানন্দের মতে 3টি ভাষায় শিক্ষা গ্রহণ করতে হবে। ব্যক্তি ও সমাজের ছন্দময় সৌন্দর্যর উন্নতির জন্য স্বামীজি জাপানিদের মতো চারুকলা ও ব্যক্তি সমাজের প্রয়োজনের সমন্বয় চেয়েছেন। কারণ এর দ্বারা আপামর জনসাধারণের সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং ব্যক্তির মধ্যে সৃজনশীলতা থাকলেই সমাজের শ্রীবৃদ্ধি ত্বরান্বিত হবে। সব মিলিয়ে শিক্ষাকে মাধুর্যময় ও ব্যাপকতর করাই ছিল বিবেকানন্দের উদ্দেশ্য।